14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। ত্রয়োদশ সংশোধনের উপরে এটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মডেলে দায়িত্ব পালনের আহ্বান বিএনপির। পাতানো ভোটের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদে গুরুত্ব এনসিপির। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে তেমন প্রক্রিয়াতেই প্রবর্তন করতে হবে। দেখছিলেন শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে গণভোট আইন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ, জানালেন ডক্টর আসিফ। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহযোগিতার আহ্বান ডিএমপি কমিশনারের। নাশকতা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আইনেই আছে গুলির নির্দেশনা। চট্টগ্রামে নিমতলায় ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল প্রাইভেট কার। প্রাণ গেল সাইকেল আরোহীর, গুরুতর আহত গাড়ির 4 যাত্রী। এবার 2 টাকা বাড়িয়ে 34 টাকা কেজিতে ধান কিনবে সরকার। চালের দাম 50 টাকা নির্ধারণ। নির্বাচনের আগেই সংগ্রহ করতে শেষ করতে চায় সরকার। কেনা হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চোদ্দ বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় কলঙ্কিত আর ত্রুটিপূর্ণ ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ। আর এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি, জামাত সহ সব পক্ষের আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ একাধিক পক্ষ। বৃহস্পতিবার যার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়, যা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের পূর্বের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা। অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাটটাকে গ্রহণ করলো কিনা। আপিল বিভাগের রায়ে স্বস্তিতে বিএনপি, জামাত সহ সব পক্ষ। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58C ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে এ রায়। বাংলাদেশের মানুষ আগামী দিনে
নিজের ভোট নিজে দিতে পারবেন, দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে তৎকালীন বিএনপি সরকার, যার অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ে এই ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকারেরও এই মডেলে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করার আহ্বান তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে দীর্ঘ সময় ধরে মাঠে আন্দোলন করে বিএনপি সহ অন্যান্য দল। অবশেষে আপিল বিভাগের রায়ে ফিরে এলো নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকার ব্যবস্থা। বহুল প্রতীক্ষিত এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা, যা দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে যোগ দিয়ে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলেও আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় পরিচালিত হওয়ার আহ্বান জানান আমির খসরু। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। এদিন ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক কর্মসূচিতে অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়া ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। কোনো অনির্বাচিত সরকার নয়, দেশের অচলাবস্থা কাটাতে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। পুনরুজ্জীবিত হলো আজকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। আবারও পাতানো নির্বাচনের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচনে পক্ষপাতী আচরণ রোধে 1983 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা দেন জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম। বিগত সরকারের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থার বিলুপ্তি করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ রায়কে স্বাগত জানায় জামায়াত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিল অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকার। যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে তারা বাতিল করেছিলেন। যে রায়ের মাধ্যমে এই কেয়ারটেকার সরকার বাতিল হয়েছিল সেটি একটি পক্ষপাতদুষ্ট রায় ছিল। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। আগামী জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, বিগত দিনের মতো পাতানো নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত। এখন যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সাথে নির্বাচন কমিশনে যারা আছেন, তাদেরকেও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকেও আহ্বান জানাই। পাতানো নির্বাচন 14, 16, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত 3টি নির্বাচনকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে আখ্যা দেন এই জামায়াত নেতা। 2014, 2018 এবং 2024-এর যে 3টি নির্বাচন,
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত 3টি নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের রায়কে স্বাগত জানিয়েছে এনসিপি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। বলেছেন, জুলাই সনদের আলোকে কার্যকর করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি এবং এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নতুন এই সচিবালয়ের হাতে ন্যস্ত হবে। এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাশ করবে সরকার। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার। এছাড়া বৈশ্বিক সহায়তা পেতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান আসিফ নজরুল। ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় যাত্রা শুরু করবে বলে প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে 34 বার অস্ত্রোপচার, ভেন্টিলেশনে 8 দিন, মাইলস্টোন ট্র্যাজেডি 4 মাস পর সুস্থ হয়ে বাড়ি ফিরল 12 বছরের আরিয়ান। সন্তানকে ফিরে পেয়ে বাবা মায়ের স্বস্তি। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে আগুন আর বোমাবাজি। যারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে নাশকতা করছে তাদের গুলি করার নির্দেশনা পুলিশ আইনেই আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, নাশকতার চেষ্টা করলে ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা দিতে আইনের কঠোর প্রয়োগ করবে পুলিশ। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে তাই সহযোগিতার আহ্বান ডিএমপি কমিশনারের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ও শাটডাউন কর্মসূচি শেষ হলেও রাজধানীতে থামছে না বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা। বুধবার রাতেও রাজধানীর রামপুরায় বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পল্লবী থানার সামনে ঘটানো হয় 4টি ককটেল বিস্ফোরণ। এতে আহত হন এক পুলিশ সদস্য। আর্থিক সুরক্ষা এবং মানসিক বাহিনীর সদস্যদের ওপর এমন ককটেল হামলার সমালোচনা করে ডিএমপি কমিশনার বলেছেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মনোবল হারাতে পারে পুলিশ। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে।
নাশকতা রোধে গুলির নির্দেশের ব্যাখ্যাও দেন কমিশনার, বলেন এটা পুলিশের আইনেই আছে। নগরবাসী জানমাল রক্ষায় কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারিও নগর পুলিশ প্রধানের। এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এদেশের বেসিক আইনে বলা হয়েছে আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দিই না। এখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব, আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে, আমরা আইন প্রয়োগ করব। কথা বলেন সম্প্রতি ধানমন্ডি 32 নম্বরে উত্তেজনা নিয়েও। কমিশনার দাবি করেন অরাজকতা রোধে বাধা দিয়েছে পুলিশ। রাস্তায় আন্দোলনে নেমে পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহায়তার আহ্বান ডিএমপি কমিশনারের। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেনে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, আর এতে প্রাণ গেল সাইকেল আরোহীর। আহত হয়েছেন 4 জন। বিকেল 4:30টার দিকে পতেঙ্গা থেকে শহরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। পথে বন্দর থানার নিমতলা বিশ্বরোড মোড় এলাকায় ফ্লাইওভার থেকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে চাপা পড়ে শফিক নামে এক বাইসাইকেল আরোহী মারা যান। আহত হয়েছেন অন্তত আরও 4 জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই যেভাবে দেখা যাচ্ছে মানে ওভার স্পিডে ছিল গাড়িটা, না হলে এরকম মার খাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। তারা হয়তো রেলের মধ্যে কন্ট্রোল করতে পারেনি, তাদের মধ্যে পিছনে তারা কথাবার্তার মাধ্যমে ছিল একটা ধারণা করে, এই মধ্যে হয়তো একটা ফলো করতে পারেনি, তখন জিনিসটা থেকে ওই ইয়ার থেকে ফ্লাইওভার থেকে পুলিশ খাই নিচে পড়ছে। দলে দলে আমার শর্ত আছে, ভাগ্য রহমত আল্লাহ রহমত যে একজন আছেন, যদি ভালো 4 জন থাকতো 5 জনের কি অবস্থা হইতো। নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার। বিকেলে সচিবালয়ে কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবারে ধান 34 এবং চালের দাম 50 টাকা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ধান চাল মিলিয়ে 6 লাখ টন সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও আমন মৌসুমে ধান চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। এবার প্রতি কেজি ধান 34 টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ধান চাল সংগ্রহের বিষয়ে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গতবার থেকে বেশ এবার আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 49 টাকা কেজি দরে এবং সেদ্ধ চাল দাম নির্ধারণ হয়েছে 50 টাকা কেজি। সর্বনিম্ন 5 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ চাল এবং 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো যাবে, সেক্ষেত্রে অর্থের কোনো অভাব পড়বে না বলে জানান খাদ্য উপদেষ্টা। এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সে সময়ে জাতীয় নির্বাচনের সময় হওয়ায় নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার। ধান কেনা হবে প্রতি কেজি 34 টাকা দরে, সিদ্ধ চাল 50 টাকা কেজি, আতপ চাল 49 টাকা কেজি। ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত, সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এছাড়া অন্তর্বর্তী সরকার খাদ্য বান্ধব কর্মসূচির আওতা বাড়িয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন দেশে অনেক বেশি পরিমাণ খাদ্য মজুদ থাকবে। 5 মাস দেওয়া হতো 50 লাখ লোককে, 50 লাখ পরিবারকে 30 কেজি করে চাল 15 টাকা দামে। আমরা এটাকে করি 6 মাস ব্যাপী, এটাকে কর্মসূচিটা চালনা করি। সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এই ব্যাপারে আমরা কমিটেড। বড় মৌসুমেও রেকর্ড পরিমাণ ধান চাল সংগ্রহ হয়েছে, ফলে ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানান খাদ্য উপদেষ্টা। আমরা যত বেশি করতে পারবো তত বিদেশ থেকে আমদানি কমাতে পারবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাবা মায়ের কাছে ফিরল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত 12 বছর বয়সী শিশু আরিয়ান আফিফ। যতদিন পুরোপুরি সুস্থ না হবে ততদিন ফলো আপ করা হবে বলে জানান চিকিৎসকরা। 40%-এরও বেশি দগ্ধ হওয়া আরিয়ানকে রাখা হয় আইসিইউতে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 8 দিন ভেন্টিলেশনে রাখা হয়। ছিল নানা জটিলতা, হয়েছে 34 বার অস্ত্রোপচার। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও দীর্ঘ প্রক্রিয়া শেষে সুস্থ হয়েছে আরিয়ান। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের
ডক্টর ফরাসউদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা স্থানে শিক্ষার্থীর একটি মরদেহ দেখতে পেয়ে অবহিত করেন কর্তৃপক্ষকে। মরদেহটি বিশ্ববিদ্যালয়ের এমপিএস ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের এক শিক্ষার্থীর বলে জানা গেছে। ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা শিক্ষার্থীর। একই সঙ্গে এমন একটি আবদ্ধ স্থানে মৃত্যুর বিষয়টি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। এদিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে। দেখছেন সন্ধ্যার সময়। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের প্রভাবে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সুরামদ্বীপে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির স্থল ছিল 136 কিলোমিটার গভীরে। তবে সুনামি সতর্কতা জারি হয়নি। সেমেরু ইন্দোনেশিয়ায় প্রায় 130টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অফ ফায়ার অবস্থিত, যেখানে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্লেটের সংঘর্ষের কারণে বারবার ভূকম্পন ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। সরকারকে তত্ত্বাবধায়কের মর্যাদায় দায়িত্ব পালনের আহ্বান বিএনপির। পাতানো ভোটের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকে কার্যকর চায় এনসিপি। এবং 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে গণভোট আইন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ, জানালেন ডক্টর আসিফ। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।